মেহেকপুর নামের একটি গ্রাম ছিল, যেখানে গ্রামের সব লোক বাড়িতে ছাগল পুষত। ছাগল পোষার কারণ এই যে ওখানকার লোকেরা ছাগলের মাংসের ব্যবসা করত। আসলে প্রত্যেক শনিবার গ্রামে এক পেতনি আসে, যে লোকেদের বাড়ির দরজায় আওয়াজ করে ভিক্ষে চাইত। গ্রামের লোক পেতনির পাত্রে ছাগলের মাথা দান করত, আর যদি কেউ দিতে না পারত তাহলে পেতনির বাড়ির যে কোনো সদস্যদের মাথা কেটে নিয়ে যেত আর নিজের সাথে নিয়ে যেত। মেহেকপুর গ্রামের পাশে শ্রীরামপুর গ্রাম ছিল, যেখানে রাহুল আর সুমনের পরিবার বাস করত। শ্রীরামপুর নদীর খুব কাছেই ছিল, আর নদীর জল বাড়তেই থাকলো। এই বর্ষায় নদী আমাদের বাড়ি অবধি পৌঁছে যাবে। আমি মেহেকপুর রামপ্রসাদের সাথে কথা বলেছি। রামপ্রসাদ নিজের বাড়ি বিক্রি করে শহরে যেতে চায়। আমরা মেহেকপুরের বাড়িটা কিনে নিই, ওখানে নদীর জলে পৌঁছাতে অনেক বছর লাগবে। রাহুল আর সুমনের কোনো বাচ্চা ছিল না। ওদের কাছে মতি নামের একটা কুকুর ছিল, যাকে তারা বাচ্চার মতো ভালোবাসত। মতি, এসো, আমি দুধে রুটি দিয়ে দিচ্ছি। এখন তাড়াতাড়ি তোমার খাবার সময় হয়ে গেছে। রাহুল আর সুমন কিছু মাস পরে তাদের নিজেদের জিনিসপত্র নিয়ে মেহেকপুর গ্রামে পৌঁছে গেল। পাশের বাড়িতে থাকা পিঙ্কি ওদের বাড়িতে এলো। রাম রাম প্রতিবেশী, তুমি কি তোমার সাথে ছাগল নিয়ে এসেছো? ছাগল? সেটা কিসের জন্য? তোমরা কি এই গ্রামের রাজনীতি জানো না? এখানে প্রত্যেক শনিবার এক পেতনি ভিক্ষে চাইতে আসে। পেতনি যে বাড়ির দরজায় আওয়াজ করে, সেই বাড়ির লোকেরা ওই পেতনির পাত্রে যে কোনো একটা জানোয়ারের মাথা দিতে হয়। যদি এরকম কেউ না করতে পারে, তবে পেতনি ওই বাড়ির কোনো সদস্যের মাথা কেটে তার সাথে নিয়ে চলে যায়। আপনাকে তো খুব দুষ্টু মনে হচ্ছে। আমরা এরকম গল্প শুনে তো ভয় পাই না। তুমি হাসছো? তোমার যদি আমার বিশ্বাস না হয়, তবে গ্রামের যে কাউকে জিজ্ঞাসা করো। শনিবার তো আসতে দিন দিদি, আমরা নিজেরাই দেখে নেব। রাহুল আর সুমন পিঙ্কির কথা বিশ্বাস করলো না। তারা তাদের ঘরে কোনো ছাগল কিনে রাখলো না। শনিবার রাত্রে আকাশে মেঘ ছেয়েছিল, পুরো অন্ধকার রাত্রি ছিল। রাহুল আর সুমনের কুকুর বাড়ির বাইরে গাছের সঙ্গে বাঁধা ছিল। কুকুরের ডাকে রাহুল আর সুমনের ঘুম ভেঙে গেল। আজ মতি এত ডাকছে কেন? সুমন দরজা খুলতে গেল। দরজা খুলতেই ওর হাত পা কাঁপতে লাগলো। এক ভয়ঙ্কর পেতনি পাত্র নিয়ে গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সুমন তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। আমাদের পড়োশি ঠিক বলছিল, বাইরে সত্যি সত্যি এক পেতনি ঘুরে বেড়াচ্ছে। রাহুল আলতো করে জানলা খুলল আর বাইরে দেখলো পেতনিটা একটা বাড়ির দরজায় আওয়াজ করলো। ওই বাড়ির লোকটা দরজা খুলল আর পেতনির পাত্রে ছাগলের মাথা দিয়ে দিল। তারপর পেতনিটা রাহুলের বাড়ির দিকে আসতে লাগলো। ডাইনি তো এদিকেই আসছে, এখন কি করব? আলো নিভিয়ে শুয়ে পড়া যাক। পেতনির মনে হবে বাড়িতে কেউ নেই আর ও এখান থেকে চলে যাবে। সুমন আর রাহুল চাদরে মুখ দিয়ে ঢেকে নাটক করলো ঘুমানোর। পেতনি অনেকক্ষণ ধরে দরজায় আওয়াজ করতে লাগলো, কিন্তু সুমন আর রাহুল দরজা খুলল না। কিছুক্ষণ পরে দরজার ওপরে ঘটনা বন্ধ হয়ে গেল আর কুকুরের আওয়াজ আসাও থেমে গেল। সুমন চাদরের নিচ থেকে মুখ বার করলো আর নিজের স্বামীকে বলল, মনে হচ্ছে পেতনি চলে গেছে আর মতিও শান্ত আছে। সুমন পা টিপে টিপে দরজার কাছে গেল আর সে একটুখানি দরজা খুলে দেখলো পেতনি মতির মাথা কেটে নিয়ে চলে গেছিল। হায় রাম, পেতনি আমাদের বুদ্ধিকে মেরে ফেলেছে। সুমন আর রাহুল মতির দেহ কোলে নিয়ে কাঁদতে লাগলো। পিঙ্কি আর গ্রামের অন্য লোকেরা ওখানে জড়ো হয়ে গেল। তোমরা কি তোমার নতুন প্রতিবেশীকে ডাইনির ব্যাপারে কিচ্ছু জানাওনি? আমি ওদের বলেছিলাম, কিন্তু এরা আমার কথাকে মজা ভেবেছে। গ্রামবাসীরা, আমি ওই ডাইনিকে ছাড়বো না। আমাকে বলো, ওই ডাইনিকে আর এখানে কেন আসে? অনেক বছর আগে একটা মেয়ে তার বয়স্ক বাবার সাথে গ্রামে ভিক্ষা করতে আসতো। গ্রামের লোক খুব কৃপণ ছিল। একদিন মেয়েটার বাবা গ্রামে খিদের জ্বালায় মারা যায়, আর বাবা মারা যাওয়ার পর থেকে মেয়েটা আত্মহত্যাও করে নেয়। আর এখন ওই মেয়ে ডাইনি হয়ে এই গ্রামে আসে। ওকে মারা খুবই মুশকিল, কারণ ও নিজের শাড়িতে একটা ছুরি রাখে। যদি তুমি ওর কাছে যাও, তাহলে ও তোমার গলা ছুরি দিয়ে কেটে দেবে। পেতনি আমাদের গলা কেটে দেবে? কিন্তু আমরা যদি ওর সামনে ভিখিরি সেজে যাই, তাহলেও কি আমাদের গলা কেটে দেবে? সুমন রাহুলের কানে পুরো প্ল্যানটা বলল। পরের শনিবার রাত্রে যখন পেতনি গ্রামে এলো, তখন রাহুল আর সুমন ভিখিরি সেজে পাত্র নিয়ে পেতনির কাছে গেল। আমার বউ খিদের জ্বালায় মরছে, তুমি ওকে আমার গলা কেটে খাইয়ে দাও, না হলে তোমার গলা কেটে আমাকে দিয়ে দাও। পেতনি দ্বিধায় পড়ে গেল।
কারণ ওর সামনে আজ পর্যন্ত কোনো ভিখারি আসেনি। যদি তুমি নিজের গলা কাটতে না পারো তাহলে তোমার অন্যের গলা কাটার কোনো অধিকার নেই। এটাই ভালো যে তুমি একেবারে মুক্তি পেয়ে যাও। পেতনির চোখ দিয়ে জল পড়তে লাগলো। রাহুল পেতনির ওপর মাটির তেল ঢালল আর তাকে পুড়িয়ে দিল। আর তারপরে ওই পেতনি কখনো গ্রামে ফিরে আসেনি। বীরপুর গ্রামে চন্দন ওর বাবা আর সৎ মায়ের সাথে থাকত। ওর সৎ মায়ের ব্যবহার ভালো ছিল না। সে চন্দনকে সব সময় তিরস্কার করত। এই চন্দন, চন্দন ওঠ বলছি। আমার মাথা যন্ত্রণা হচ্ছে। দোকান থেকে ওষুধ নিয়ে আয় আমার জন্য। বেলা অবধি ঘুমিয়ে থাকা কোনো কমবেন নয়, অকর্মণ্য কোথাকার। আপনি আমাকে প্রতিদিন কথা শোনাবেন না। নিজের বাবার পয়সায় খাই, আপনার নয়। হ্যাঁ, বাবার বিরাট ছেলে। তোর বাবা যেন লাখ টাকা রোজগার করে, যে তুই সবসময় ঘুমিয়ে থাকবি। এইভাবে রোজ চন্দন আর ওর সৎ মায়ের মধ্যে কিছু না কিছু নিয়ে ঝগড়া হতেই থাকত। চন্দন সেই গ্রামের মেয়ে বিনিতাকে ভালোবাসত। মাঝে মাঝেই আমবাগানে বিনিতার সাথে দেখা করতে যেত। জানো বিনিতা, সৎমান আমার জীবনটাকে নরক করে দিয়েছে। তুমি একটা চাকরি নিয়ে নাও, আমিও সেলাইয়ের কাজ জানি। স্বনির্ভর হয়ে গেলে আমরা অন্তত কোথাও চলে যাব। বিনিতার কথা শুনে চন্দন একটা জুয়েলারি শপে কাজ করতে শুরু করলো। পর চন্দন আর বিনিতা নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। বিয়ে করে পাশের অন্ধেরপুর গ্রামে একটা পুরনো বাড়িতে থাকতে শুরু করে। একদিন বিনিতা চন্দনকে বলে, আজকে প্রতিবেশী পিঙ্কি এসেছিল। বলছিল প্রত্যেক অমাবস্যায় রাতে এই গ্রামে একটা ডাইনি আসে আর সদ্য বিবাহিতা মেয়েদের মঙ্গলসূত্র নিয়ে যায়। কি যাতা বলছো? তুমি সবার কথা বিশ্বাস করে নাও? কোনো ডাইনি কিচ্ছু নেই। কিন্তু সেদিন অমাবস্যা এলো। পুরো গ্রাম ভীত হয়ে সবাই বাড়ির দরজা জানলা বন্ধ করে দিল, লাইট অফ করে দিল। ঠিক রাত্রি 2টোয় ডাইনিটা আসে। এই অন্ধেরপুর গ্রামের গ্রামবাসীরা কোথায় কোথায় লুকোলি তোরা? অনেকদিন ধরে আমি কোনো সদ্য বিবাহিতা মেয়ের রক্ত খাইনি। যত সদ্য বিবাহিতারা আছিস সবাই এসে তাদের মঙ্গলসূত্র তাড়াতাড়ি আমাকে দিয়ে যা বলছি, নয়তো তোদের তাজা রক্ত আমি খেয়ে নেব। সত্যি তো ডাইনিটা এখানে আসে? আমরা কি করব? আমরা তো সদ্য বিয়ে করেছি। গ্রামের সমস্ত সদ্য বিবাহিতারা এসে ডাইনিকে নিজেদের মঙ্গলসূত্র দিয়ে চলে যায়। তখন পিঙ্কি বিনিতার কাছে আসে। বিনিতা, নিজের মঙ্গলসূত্রটা দিয়ে দে রে, নয়তো ডাইনিটা তোকে নিয়ে চলে যাবে। না, কোনো মতেই আমি আমার মঙ্গলসূত্র ওই ডাইনিকে দেব না। যে করো না বিনিতা, ভগবান না করুক যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়। ভয় পেও না, ডাইনি এলে দেখা যাবে। আমি এমনি ওকে আমার মঙ্গলসূত্র দেব না। সেই রাতে ডাইনিটা গ্রামের বাকি মেয়েদের মঙ্গলসূত্র নিয়ে চলে যায়। গ্রামবাসীরা, আমি আমার জাদু শক্তি দিয়ে জানতে পেরেছি আগের বার সদ্য বিবাহিতা কেউ নিজের মঙ্গলসূত্র আমাকে দেয়নি। সে যেই হোক আমার সামনে আসুক আর নিজের মঙ্গলসূত্র এখানে দিয়ে যাক, নয়তো আমি ওর ঘরে ঢুকে ওকে খুঁজে বার করব আর তারপর ওকে জ্যান্ত চিবিয়ে খাবো। কিন্তু তাও বিনিতা ডাইনিকে মঙ্গলসূত্র দিতে জানে। ডাইনি বিনিতার ঘরে গিয়ে দরজা ধাক্কাতে শুরু করে। এই মেয়ে শোন, এই গ্রামে আমি 20 বছর ধরে আসছি। আজ পর্যন্ত আমাকে কারোর বাড়ি অবধি যেতে হয়নি।
তাড়াতাড়ি তাড়াতাড়ি বাইরে আয় আর নিজের মঙ্গলসূত্রটা আমাকে দিয়ে যা, নয়তো তোর আর তোর বরের রক্ত খাবো আমি। আমার উনুনেও জ্বলন্ত কাঠ আছে, আমার বাড়ির সামনে থেকে চলে যাও, নয়তো তোমাকে আমি পুড়িয়ে ছাই করে দেব। তোর এত বড় সাহস! আজ আমার শক্তি কম, আমি তাই চলে যাচ্ছি, কিন্তু পরের অমাবস্যায় অন্ধকার আরো গভীর হবে, আর তখন আমি আবার আসব। তখন দেখব তুই নিজেকে আর তোর বরকে কি করে বাঁচাস। আর আর শোনো গ্রামবাসীরা, এই মেয়ের জন্য তোমরাও মরবে। এই ধমকি দিয়ে ডাইনি ওখান থেকে চলে যায়। পরের দিন পিঙ্কি বিনিতার বাড়ি এসে বলে, তুমি এত জেদ করছো কেন? এই গ্রামে আমরা মেয়েরা মঙ্গলসূত্র ছাড়াই থাকি, তোমার মঙ্গলসূত্র দিতে কি সমস্যা? আমরা কতদিন আর এইভাবে থাকবো? কখনো না কখনো তো এই সমস্যার সমাধান করতেই হবে। আমি একজন মহিলা জাদুকরকে চিনি, চলো যাই, হয়তো সে কোনো সমাধান দিতে পারে আমাদের। চন্দন, বিনিতা আর পিঙ্কি তিনজন সেই মহিলা জাদুকরের কাছে গেল। যে ডাইনি তোমাদের বিরক্ত করছে, 20 বছর আগে সে নাতাশা নামের একটা মেয়ে ছিল। নাতাশা রবিকে খুব ভালোবাসতো, ওরা বিয়েও করেছিল, কিন্তু একদিন গ্রামে বন্যা হলো আর রবির মৃত্যু হয়। নাতাশার কাছে রবির একটাই স্মৃতি ছিল, রবির দেওয়া মঙ্গলসূত্র। নাতাশা রবির স্মৃতি নিয়েই বেঁচেছিল, কিন্তু অন্ধেরপুর গ্রামের গ্রাম প্রধানের নজর পড়ল তার উপরে। গ্রাম প্রধানের বয়স ছিল 40 বছর, আর নাতাশা মাত্র 18 বছরের। গ্রাম প্রধান নাতাশাকে বিয়ে করতে চাইল, কিন্তু নাতাশা অসম্মতি জানায়। গ্রাম প্রধান রেগে গিয়ে নাতাশার মঙ্গলসূত্র ভেঙে দেয় আর নাতাশাকে খুন করে। তারপর থেকে সেই গ্রামবাসীর ত্রাস হয়ে উঠেছে। যদিও গ্রাম প্রধানের শাস্তি হয়, তাহলে নাতাশার আত্মা মুক্তি পাবে, তোমরাও ওই ডাইনির সমস্যা থেকে মুক্ত হবে। চন্দন, বিনিতা আর পিঙ্কি পুলিশের কাছে যায় আর গ্রাম প্রধানের বিপক্ষে মামলা করে। বেশ কিছুদিন যাওয়ার পর গ্রাম প্রধানের ফাঁসি হয়। এক অমাবস্যার রাতে ডাইনি গ্রামে আসে আর বিনিতাকে ধন্যবাদ দিয়ে সব সময়ের জন্য সেখান থেকে চলে যায়।